হ্যালো এভরিওয়ান, আমি ওসমান মিয়া, পেশায় একজন গবেষক। আজ আপনাদের সামনে এসেছি একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে, বাংলার যুবসাথী প্রকল্প নিয়ে। এই বাংলার যুবসাথী প্রকল্প নিয়ে সাধারণ জনগণের মনে একাধিক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এবং সংশয়ের সৃষ্টি হয়েছে। সেই সংশয়গুলো আমি দূর করার চেষ্টা করছি, কনফিউশনগুলো আমি চেষ্টা করব ক্লিয়ার করে দেওয়ার। আজ 15ই ফেব্রুয়ারি 2026, আজ থেকে যুবসাথী প্রকল্পের ফর্ম নেওয়া শুরু হবে এবং চলবে 26শে ফেব্রুয়ারি 2026 পর্যন্ত। আমরা জানি মাননীয় মুখ্যমন্ত্রী এই প্রকল্পের কথা কিছুদিন আগেই ঘোষণা করেছেন এবং প্রথমে বলেছিলেন অগাস্ট থেকে এই প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে, কিন্তু সেটা 1 এপ্রিল থেকেই চালু হয়ে যাবে, আবার পরবর্তীকালে প্রেস কনফারেন্স করে জানান। তো প্রথমত যেটা নিয়ে আমাদের মনে সবচেয়ে বেশি ঘুরপাক খাচ্ছে যে প্রশ্নটা, যে কারা এই প্রকল্পের সহায়তা পাবেন। এটা প্রথম কোয়েশ্চেন, একদম খুব সাদামাটা অ্যান্সার। এখানে অনেক রকম কনফিউশন, অনেকজন অনেক রকম ভিডিওতে বলছেন যে তাদের মধ্যেও কনফিউশন আছে দেখলাম, যে কারা পাবে। প্রথম, এর ক্রাইটেরিয়ার মধ্যে প্রথম যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে অবশ্যই আবেদনকারীর বয়স 21 থেকে 40 বছর হতে হবে, রাইট? তাহলে প্রথম শর্ত 21 থেকে 40 বছর বয়স হতে হবে। দ্বিতীয় শর্ত, তাকে আবেদনকারীকে অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে। এবং আমাদের মনের মধ্যে যেটা সংশয় তৈরি করেছে নামটা নিয়ে, যুবসাথী, অনেকে আমরা মনে করছি যুবসাথী মানে এক ছেলেদের জন্য এই প্রকল্পটা, কিন্তু না, যুব টার্মটার সাথে জেন্ডারের কোনো এখানে রিলেশন নেই। এখানে ছেলে মেয়ে উভয়ে, যারা বেকার ছেলে মেয়ে, তাদের জন্য কিন্তু এই প্রকল্পটা চালু করেছেন, রাইট? তাহলে এই পর্যন্ত মোটামুটি ক্লিয়ার যুবসাথী প্রকল্প নিয়ে। এখন আরেকটা কন্ডিশন আমরা দেখছি, যে যারা বিভিন্ন সরকারি প্রকল্পের আওতায় আছেন, যেমন বিভিন্ন রকম সরকারি প্রকল্প তারা পাচ্ছেন, তারা কিন্তু এই প্রকল্পটা পাবেন না। আমি উদাহরণ হিসেবে বলতে পারি, যারা যে সমস্ত মেয়েরা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন, তারা কিন্তু এই প্রকল্পের টাকা নিতে পারবেন না। নিতে পারবেন না এটা বললে কিন্তু ভুল হবে। আমি এখানে বলতে চাইছি, এই প্রকল্পের টাকা তারাও পাবেন যদি সরকার এটা মনে করে। আপনি ফর্ম ফিল আপের সময় ওই ডিটেলসটা দেবেন যে আমি এই সরকারি প্রকল্পটা, এই সহায়তাটা আমি পাই। ওখানে একটা কলাম আছে, দেখবেন যে আপনি কি কোনো রকম সরকারি সাহায্য পান কি না। তো ওখানটায় আপনি ফিল আপ করে দেবেন যে হ্যাঁ, আমি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছি। বা ছেলেদের ক্ষেত্রেও আমরা দেখেছি, মেয়েদের ক্ষেত্রেও দেখেছি, কৃষক বন্ধু, কৃষক বন্ধু, বাংলার যে কৃষক বন্ধু প্রকল্প, ওখানে কিন্তু আমরা অনেকজনই সহায়তা পাই। যাদের সামান্য একটু জমি আছে, যাদের নামে নিজের নামে রেকর্ড আছে, তারা কিন্তু বছরে 2 কিস্তিতে 4,000 টাকা পায় কৃষক বন্ধু প্রকল্পে। এবং যাদের একটু বেশি জমি জায়গা আছে, তারা 2 কিস্তিতে 5 10,000 টাকা পায়, রাইট? তাহলে যারা ইয়ারলি 10,000 টাকা ম্যাক্সিমাম পাচ্ছে কৃষক বন্ধু প্রকল্পে, তারাও যদি ফর্ম ফিল আপ করে যুবসাথী প্রকল্পের, তাদেরকে কিন্তু ওখানে মেনশন করতে হবে যে আমরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাই, এবং ডিটেলসটা দিতে হবে। যদি সরকার চায় কৃষক বন্ধু প্রকল্পটাকে ডিসকন্টিনিউ করে আপনার যুবসাথী প্রকল্পটাকে চালু করবে, তাহলে সেটা করতে পারে, ঠিক আছে? এটা অপশান আছে, কারণ ডিটেলস ওখানে দিতে বলেছে। আমরা জানি না পরবর্তীকালে কী হবে, কিন্তু যুবসাথীটা 5 বছরের, কৃষক বন্ধু কতদিন চলবে সেটা জানা নেই। তবে আমরা যদি ক্যালকুলেশন করি, তো মেয়েদের ক্ষেত্রে আমি একটা সাজেশন দেব, যে যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে, জেনারেল এবং ওবিসি যারা, তারা তো 1,500 টাকা করে পাচ্ছে। তো তাদের এটা 5 বছরের যে যুবসাথী প্রকল্পটা না করাই বেটার হবে আমি মনে করি। কারণ 5 বছরে যুবসাথী প্রকল্পে 90,000 টাকা পাবে, ঠিক আছে? কিন্তু 5 বছর পর এর কোনো গ্যারেন্টি নেই। কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের একটা কিন্তু আপাতত গ্যারান্টি আছে, জানি না কতদিন সেটা চলবে। তো তাদেরকে বলবো এই কনফিউশন থেকে তারা কিন্তু যেন বেরিয়ে আসে।
অ্যাপ্লাই করতেই পারে। অ্যাপ্লাই করলে ওখানে লিখতে হবে যে আমি লক্ষ্মীর ভাণ্ডার পাই, আমি কৃষক বন্ধু পাই, যে ফর্মের জায়গাটাতে আছে নির্দিষ্ট জায়গায় এই বিবৃতিটা দিতে হবে। এবং পরবর্তী আরও একটা প্রশ্ন আমাদেরকে বারবার করা হচ্ছে, জানতে চাওয়া হচ্ছে যে আচ্ছা যে সমস্ত স্টুডেন্টরা স্কলারশিপ পায়, বিভিন্ন রকম স্কলারশিপ আছে, ঐক্যশ্রী আছে, মেরিট কাম মিন্স আছে, এই সমস্ত স্কলারশিপগুলো যারা পায় তারা কি এই প্রকল্পের জন্য এলিজিবল? তারা কি এই প্রকল্পর জন্য আবেদন করতে পারবে? এখানে কিন্তু আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাতেই বলছি। উনি কিন্তু প্রেস কনফারেন্সের সময় বলেছিলেন যে এটা কোনো রকম ব্যারিয়ার হিসেবে দেখা দেবে না, যারা স্কলারশিপ পায় তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, রাইট? তাহলে বোঝা গেল কারা পারবে কারা পারবে না। একদম ক্লিয়ার হয়ে গেলেন আশা করি যে এই। আর যারা প্রাইভেট সেক্টরে অনেকজন প্রশ্ন করছে যে যারা টিউশন পড়ায় তারা কি বেকার ভাতা, এই যে যুবসাথী প্রকল্পের ফর্ম ফিল আপ করতে পারবে? দেখুন, যারা টিউশন পড়ায় সেটাকে আমরা পার্মানেন্ট পেশা হিসাবে ধরতে পারি না, ওটাকে আমরা অপশনাল হিসাবে ধরি, কারণ তারা অবশ্যই এই ফর্মটা ফিল আপ করতে পারবে এবং আশা করি তারাও পাবে, অবশ্যই তারা পাবে। ঠিক আছে, তো তারা অবশ্যই ফর্ম ফিল আপ করবেন। আর একটা যেটা বিষয় হলো যে ফর্ম ফিল আপে কী কী ডকুমেন্ট লাগবে, চলুন দেখে নেওয়া যাক ফর্মটা কীভাবে ফিল আপ করা যাবে। ফর্ম ফিল আপের প্রসেসটা কী আছে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের বাংলার যুবসাথী স্কিম এটা চালু হচ্ছে 1 এপ্রিল থেকে টাকা ঢুকতে শুরু করবে। এখানে প্রথম অ্যাপ্লিকেশন ফর্মেই দেখুন একটা ছবি, পাসপোর্ট সাইজের কালার ফটো অ্যাটাচ করতে হবে। তো বলি, এই ফর্মটা অফিসিয়াল ওয়েবসাইটেই দেওয়া আছে, ওখান থেকে প্রিন্ট আউট করে নেবেন এবং প্রত্যেক বিধানসভায় আলাদা আলাদাভাবে ডেট দেওয়া হবে এবং কি করা হবে, দুয়ারে সরকারের মতোই একটা করে যুবসাথী প্রকল্পের একটা ক্যাম্প করা হবে, নির্দিষ্ট জায়গায় ক্যাম্প করা হবে এবং ক্যাম্পে গিয়ে এই ফর্মটা জমা দিয়ে আসতে হবে। তবে একটা কথা মনে রাখবেন, ফর্ম জমা দেওয়ার পর কিন্তু রিসিভ কপিটা নিতে ভুলবেন না, কারণ পরবর্তীকালে আপনার স্ট্যাটাস চেক করার জন্য ওই রিসিভ কপিটা লাগবে। ঠিক আছে, তো চলুন দেখে নেওয়া যাক। আমি সংক্ষেপে ফর্মটা একটু জাস্ট ওভারভিউ করে দিচ্ছি। একদম বাংলায় লেখা আছে, বাংলার যুবসাথী প্রকল্পের আবেদনপত্র, দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার এটা লাগবে। দ্বিতীয়তে আছে দেখুন আধার নাম্বার আপনারা নির্দিষ্ট জায়গায় দিয়ে দেবেন। কিন্তু এখানে ফর্ম ফিল আপ করার ক্ষেত্রে ইংলিশ ক্যাপিটাল লেটারে লিখবেন। আর যেগুলো লেখা আছে দেখুন, প্রযোজ্য ক্ষেত্রে টিক চিহ্ন দেবেন, যেগুলো টিক চিহ্ন জেনারেল ক্ষেত্রে মেল ফিমেল এই জায়গাগুলোতে সঠিক জায়গায় কিন্তু টিক চিহ্নটা দেবেন। ঠিক আছে, আপনারা যদি ইংলিশে ফর্ম ফিল আপ করেন তাহলে অবশ্যই ইংলিশেই ফিল আপটা করতে হবে, ইংলিশ ক্যাপিটাল লেটারে অবশ্যই ফিল আপ করবেন। এখানে আধার নাম্বার দেওয়ার পর দেখুন লেখা আছে উপভোক্তার নাম কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে বা সার্টিফিকেটে, মাধ্যমিকের সার্টিফিকেটে যেটার নাম আছে ওটাই কিন্তু এখানে দেবেন। ঠিক আছে, পরবর্তীকালে যেটা আছে দেখুন মোবাইল নাম্বার লিঙ্ক উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, যেই মোবাইল নাম্বারটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে যুক্ত আছে সেই মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবেন। ঠিক আছে, তারপরে ইমেল আইডির ক্ষেত্রে এটা কিন্তু অপশনাল। ইমেল আইডিটা আপনাদের অপশনাল, থাকলে দেবেন, না থাকলে দেবেন না। জেন্ডারের ক্ষেত্রে মেল ফিমেল যেটাই আপনারা দিয়ে দেবেন। ডেট অফ বার্থ দিয়ে দেবেন, মাধ্যমিকের অ্যাডমিট বা জন্ম সার্টিফিকেট অনুসারে যেটা আছে সেটা দিয়ে দেবেন। ঠিক আছে, এবং এজ অ্যাজ 1 এপ্রিল 2026 ইন ইয়ার, তারিখের বয়স বছরে। আচ্ছা, ওটা আপনাকে 2026-এর 1 এপ্রিলের যে ডেটটা হচ্ছে আপনার বয়স, ওখানেই ক্যালকুলেশন করা হবে যে আপনার 21 বছর হলো কিনা 40 বছর পেরিয়ে গেল। ঠিক আছে, তারপর আছে দেখুন ফাদার নেম, পিতার নাম এখানে দিতে হবে। অবশ্যই এগুলো সব ইংলিশ ক্যাপিটাল লেটারে লিখবেন। মাদার নেম, পরবর্তীকালে মাদার নেম। স্বামী স্ত্রীর নাম এখানে দিতে হবে যদি বিবাহিত হয়ে থাকেন, না থাকলে তো আনম্যারিড। ঠিক আছে, ক্যাটাগরি ইফ নট জেনারেল, যদি আনরিজার্ভ ক্যাটাগরি না হয় তাহলে অবশ্যই মেনশন করতে হবে। এসসি এসটি ওবিসি হলে টিক দেবেন। পরবর্তীকালে দেখুন আছে সার্টিফিকেট নাম্বার, যদি আপনি ওবিসি হন তো ওবিসি সার্টিফিকেট নাম্বার, এসসি হলে এসসি সার্টিফিকেট নাম্বার, এসটি হলে এসটি সার্টিফিকেট নাম্বার। ঠিক আছে, এখানে
বিবাহিত অবস্থা, বৈবাহিক অবস্থাটা, ম্যারিটাল স্ট্যাটাসটা, যারা বিবাহিত তারা ম্যারিড, যারা অবিবাহিত আনম্যারিড, যারা ডিভোর্সি বা বিধবা তাদের উইডো এটা লিখে দেবেন, টিক চিহ্ন দেবেন, সরি। তো পরবর্তীকালে দেখুন আছে হাউস নাম্বার। আমরা জানি, দেখবেন আমাদের প্রত্যেকের বাড়ির নাম্বার আছে, বাড়ির নাম্বারটা দিয়ে দেবেন। ভিলেজ টাউন বা গ্রামের নাম, শহরের নাম, পোস্ট অফিস, গ্রাম পঞ্চায়েত, ওয়ার্ড নাম্বার, এগুলো সব আপনাদের জানা। ব্লকের নাম দিয়ে দেবেন বা মিউনিসিপ্যালিটি যারা যেটাতে করছেন, থানা দিয়ে দেবেন, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট দিয়ে দেবেন, পিন নাম্বার, স্টেট এটা দিয়ে দেবেন। ঠিক আছে, এবার কি দিতে হবে দেখুন, এডুকেশনাল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে এমপি বা মাধ্যমিকের আপনার মাধ্যমিক পরীক্ষার রোল নাম্বার বসাতে হবে, কোন বোর্ড থেকে দিয়েছেন। অবশ্যই ডাব্লিউবিবিএসসি এখানে দেওয়া আছে ফর্মে, সিবিএসসি আছে, আইসিএসসি আছে, ডাব্লিউবিবিএমই মাদ্রাসা এডুকেশন। তাহলে এই বোর্ডগুলোর ক্ষেত্রে রোল নাম্বার লাগবে এবং কোন সালে আপনি মাধ্যমিক দিয়েছেন ওটা লাগবে। আজ এডুকেশনাল কোয়ালিফিকেশানটা আপনি দিতে পারেন, এখানে শিক্ষাগত সর্বোচ্চ যোগ্যতা যেটা সেটা দিতে পারেন। আর আপনি বর্তমানে কি করেন এটা কিন্তু অবশ্যই এখানে লিখবেন। ঠিক আছে, সাথে ব্যাংক নেম, ব্যাংকের নাম আপনি লিখবেন যে ব্যাংকে আপনার অ্যাকাউন্ট আছে। ব্যাংক ব্রাঞ্চ নেম লিখবেন, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার অবশ্যই লিখবেন, আইএফএসসি কোড এটাও ফিল আপ করবেন। ঠিক আছে, তো তারপরে যদি আপনি অন্য কোনো সরকারি সাহায্য পান, রাজ্য সরকারের প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া, মানে স্কলারশিপ ছাড়া যদি অন্য কোনো রকম আপনি সরকারি সাহায্য পেয়ে থাকেন, তাহলে অবশ্যই যদি পেয়ে থাকেন হ্যাঁতে টিক চিহ্ন দেবেন, আর যদি না পেয়ে থাকেন অবশ্যই নাতে টিক চিহ্ন দেবেন। যদি পান তাহলে বিস্তারিত তথ্য, যেমন ধরুন কৃষক বন্ধু পান, তো কৃষক বন্ধু ডিটেলস আপনি এখানে দেবেন। যদি লক্ষ্মীর ভাণ্ডার পান, লক্ষ্মীর ভাণ্ডারের ডিটেলস এখানে দেবেন। ঠিক আছে, তো এই গেল আপনার ফর্মের বিষয়বস্তু। এবার কি কি ডকুমেন্ট আপনার এখানে লাগবে দেখুন। ডকুমেন্টের ক্ষেত্রে কিন্তু এই ডকুমেন্টগুলো আপনারা অ্যাটাচ করে দেবেন। 1 নাম্বার হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, সেলফ অ্যাটেস্টেড করে আপনারা 1 কপি করে ফটোকপি জমা দিয়ে দেবেন। সেলফ অ্যাটেস্টেড মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের মার্কশিট, ঠিক আছে, কপি অফ আধার কার্ড, আধার কার্ডের জেরক্স এখানে লাগবে, সবগুলো কিন্তু সেলফ অ্যাটেস্টেড থাকবে। কপি অফ ভোটার কার্ড, ভোটার কার্ডের কপি, জেরক্স কপি লাগবে। ফার্স্ট পেজ অফ পাসবুক, পাসবইয়ের প্রথম পাতার জেরক্স। 6 নম্বরে আছে কপি অফ দ্য এসসি/এসটি, যদি কোনো তারা রিজার্ভ ক্যাটাগরিতে বাস করে, তাহলে যদি কোনো রিজার্ভ ক্যাটাগরিতে বিলং করে, যেমন এসসি/এসটি, ওবিসি, তাহলে ক্যাটাগরি সার্টিফিকেট থাকলে অবশ্যই ক্যাটাগরি সার্টিফিকেটের জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে জমা দেবেন। এবং সেলফ ডিক্লারেশনে লিখতে হবে যে আই হেয়ারবাই ডিক্লেয়ার দ্যাট, আমি এত দ্বারা ঘোষণা করছি যে, কি ঘোষণা করছি, 1 নাম্বার এই ডিক্লারেশনগুলো দিয়ে দেবেন যে আমি একজন আনএমপ্লয়, আমি একজন বেকার, এবং এই যে সমস্ত তথ্যগুলো দিয়েছি এই তথ্যগুলো কারেক্ট, ঠিক আছে, এবং আমি পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা, এই ডিক্লারেশনটা দিয়ে আপনার সিগনেচার করবেন, তারিখ দিয়ে আপনার ক্যাম্পে জমা দিয়ে দেবেন। ঠিক আছে, তো জমা দেওয়ার পর রিসিভ কপিটা নিতে ভুলবেন না। রিসিভ কপিটা নিয়ে পরবর্তীকালে আপনাদের কী করা হবে, অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা চেক করতে পারবেন, টাকা ঢুকবে কি ঢুকবে না, এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে। ঠিক আছে, তো আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো? যদি বলেন যে ফর্মটা ফিল আপ করে দেখাতে, তাহলে অবশ্যই ফিল আপ করে আমি দেখিয়ে দিতাম, কিন্তু জাস্ট আমি ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, তাই জন্য ভিডিওটা যাতে লং না হয় আমি জাস্ট বলে দিলাম। আর একদম ইজি ফর্ম আছে, দেখুন বাংলায় লেখা আছে, সাধারণ মানুষ খুব ইজি ফর্মটা ফিল আপ করতে পারবে। আর যে সমস্ত সংশয়গুলো ছিল, আশা করি যে সংশয়গুলো অনেকটা দূর হয়েছে, কারণ অনেকেই আমাকে জিজ্ঞেস করছিল যে এটা কি হবে, যারা স্কলারশিপ পাচ্ছে তারা আবেদন করতে পারবে কি না, যারা কৃষক বন্ধু পাচ্ছে তারা আবেদন করতে পারবে না, যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে তারা পারবে কি না, এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু জিজ্ঞাসা করছিল। অনেকজন তো বলছিল যে যুবসাথী মানে এটা শুধু ছেলেদের, কিন্তু এই কনফিউশনটা কিন্তু রাখা উচিত নয়, কারণ যুবসাথীর সাথে জেন্ডারের কোনো রিলেশন নেই এখানে।
21 থেকে 40 বছর বয়সী ছেলে মেয়ে উভয়ই কিন্তু এর জন্য যোগ্য, আবেদন করতে পারে। যারা বেকার তারা অবশ্যই আবেদন করবে। ঠিক আছে? তো আরও যদি কোনো রকম ইনফরমেশান জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ঠিক আছে? দেখা হচ্ছে পরের ভিডিওতে।